তারেক রহমান লি কিয়াং দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়, তিস্তা প্রকল্পের সহযোগিতার আশ্বাস বেইজিংয়ের। ঢাকা দিল্লি সম্পর্কে গতি, প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, আবেদন করা যাবে 28শে জুন পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের সময়ে 1 বছরে ঘুষ লেনদেন 12,633 কোটি টাকা, টিআইবির তথ্য, পাসপোর্ট ও বিআরটিএতে সেবায় সর্বোচ্চ দুর্নীতি। লক্ষ্মীপুরের রায়পুরে মা ও ছোট বোন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা, অপর বোন আহত, গণপিটুনিতে নিহত অভিযুক্ত। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টায় বেইজিংয়ের গ্রেট হল অব পিপল এ বৈঠক শুরু হয়। প্রায় 45 মিনিট ধরে এ বৈঠক হয়। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আলোচনা হয় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। ঢাকা বেইজিং সম্পর্ক এগিয়ে নেওয়ার উপর জোর দেন দুই দেশের প্রধানমন্ত্রী। বৈঠকের পরে গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভা আয়োজন করেন লি কিয়াং। সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াও উথাই থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট হল অব পিপলে পৌঁছান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কাল চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বেইজিং থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বেইজিংয়ে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে আরও কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে যে বৈঠকটি, সেই বৈঠকটি কিন্তু চীনের স্থানীয় সময় বিকেল 5টায় সেটি শুরু হয়েছে। এখন পর্যন্ত বৈঠকটি চলছে। তো সেই জায়গা থেকে যদি বলি, একটু উষ্ণ সংবর্ধনা অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সেই বিষয়টি তো আছেই। আর নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বৈঠকটি এখন পর্যন্ত চলছে। আর যে তথ্যটি আছে আমাদের কাছে, এই বৈঠকের মধ্য দিয়েই চীনের সঙ্গে বাংলাদেশের অন্তত পক্ষে 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে, এমন একটি সব তথ্য। বৈঠক শেষ হলে আমরা এই যে সমঝোতা বা এমওইউ, সমঝোতা স্মারক বা এমওইউ এর যে বিষয়বস্তুগুলো, সেই দিকগুলো বিষয় আমরা জানাতে পারবো। তো যে বিষয়গুলো আসলে আলোচনার জায়গা তৈরি হয়েছে। আজকে খুবই কর্মব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের যে এই সফর, 4 দিনের যে সফরটি রয়েছে, তাতে করে কিন্তু আসলে রাষ্ট্রীয়ভাবে আজকের মূল আনুষ্ঠানিকতার জায়গা আমরা বলতেই পারি। আজকে একটি বড় আয়োজন যেটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের যে ব্যবসায়ীদের সঙ্গে যে একটি মত বিনিময় বা সেখানে যে তিনি বক্তব্যটা রেখেছেন, সেই জায়গা থেকে বলতে গেলে যে বিনিয়োগের জন্য যে আহ্বান জানানো, সেটি মোটা দাগে এক ধরনের উদাত্ত আহ্বান তিনি জানিয়েছেন আসলে এই চীনা বিনিয়োগের জন্য। এবং সেই জায়গা থেকে যে কথাগুলো আসলে বিশেষভাবে উঠে এসেছে, সেটি বলাই যায় যে নতুন পরিবর্তন বা রূপান্তরের মধ্য দিয়ে যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী এই বিষয়টাকে ইঙ্গিত করেই তাদেরকে আসলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং এক ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে যে কোনো এই বিনিয়োগের নিরাপত্তার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ একটি আস্থার জায়গা আশ্বস্ত করা, সেই বিষয়গুলো কিন্তু ব্যবসায়ীদের তিনি মোটা দাগে করেছেন। তাতে করে যে বিষয়গুলো সামনে এসেছে, একটি বড় বিনিয়োগের একটি পরিবেশ তৈরি হবে, এই আশাবাদ কিন্তু আসলে এখন করাই যায়। নিশ্চয়ই এ নিয়ে বিশ্লেষণের জায়গা রয়েছে, সেই বিষয়টি তো আছেই। আর সাইডলাইনে যদি আরও কিছু বলি, প্রধানমন্ত্রীর আমরা দেখেছি আজকে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির একজন মন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। ব্যবসায়ীদের সঙ্গে তো তার বেশ কয়েকটি কলন ছিল। একই সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে কিন্তু তার একান্ত একটি বৈঠক হয়েছে, একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। যে বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ, যেটি আমরা বিভিন্ন সময় আমরা এর আগেও দেখেছি। একনেক থেকে শুরু করে সরকারের, বিশেষ করে বিএনপি সরকার যখন গঠন করলো, প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে যে কথাটি বলেছেন, তিস্তা এবং পদ্মা ব্যারেজের কথা বলেছেন তিনি, খুব তার সরকার এই বিষয়টি বাস্তবায়ন করতে চায়। তো যেহেতু পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সেখানেও এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। অর্থাৎ তিস্তা প্রকল্পের মতো, তিস্তা ব্যারেজ নির্মাণের মতো বড় প্রকল্প কিন্তু এই আলোচনায় আছে। সেটি এক কথায় মানে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পানি সম্পদ মন্ত্রীর কাছে তিস্তা ব্যারেজের যে প্রকল্পটি রয়েছে বাংলাদেশে, তার কারিগরি সহায়তা তিনি সরাসরি কিন্তু আসলে চেয়েছেন সেই বৈঠকের মধ্যে বা সৌজন্য সাক্ষাতের মধ্যে। তাতে করে এই বিষয়গুলো সামনে এসেছে। আর বাণিজ্যে বা অর্থনীতির যে জায়গাগুলো রয়েছে, অর্থনৈতিক অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারাতে, এদিকে মোংলা পোর্টেও একটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গটি কিন্তু আজকের আলোচনায় আছে। তার মানে সব মিলিয়ে আসলে বাণিজ্য অর্থনীতি বাংলাদেশ চীন, সেই বিষয়গুলো একটা নতুন গতি পাবে এমনটা আসলে বলাই যাচ্ছে এখন পর্যন্ত। আর একটি বিষয় আছে, আমরা দেখেছি যে সকালের দিকে একটি কার্যক্রম ছিল, সেটি বিএনপি এবং চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তার মানে রাজনীতি, অর্থনীতি এবং সব মিলিয়ে চীনের সঙ্গে যে দ্বিপক্ষীয় সম্পর্ক, এই বিষয়গুলো কিন্তু মোটা দাগে সামনে এসেছে। নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরও জানাতে পারবো আজকে বৈঠকটি শেষ হলে, 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে কোন কোন বিষয়গুলো আসবে, সেই বিষয়গুলো। একই সঙ্গে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বিষয়টিও একটি অপেক্ষা করতে হবে। সেখানেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জায়গা তৈরি হবে। এই হচ্ছে রেদওয়ান আজকের দিনের কর্মসূচি। এবং যেটি বলে শেষ করতে চাই, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের যা কিছু রয়েছে বিস্তারিত সব জেনে নিতে চাই আপনার কাছে আনোয়ার হোসেন। এখন ধন্যবাদ আপনাকে। তিস্তাসহ বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদ মন্ত্রী লি কিউইংয়ের বৈঠকে ঐক্যমত্য হয়। বৃহস্পতিবার দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওউৎথায় এই বৈঠক হয়। এ সময় বাংলাদেশ বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। কারিগরি সহায়তা চান তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে। চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন লি কুইং। চীনের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নতুন দৃষ্টিতে নতুন বাংলাদেশকে দেখতে হবে। বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। বিগত বছরগুলোতে বাংলাদেশ চীন সম্পর্ক কূটনীতি থেকে উন্নয়ন থেকে বাণিজ্য এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারিত্বে রূপান্তরিত হয়েছে। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা বিএনপি সরকারের। লক্ষ্য অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে। এমন বাস্তবতায় চীনা বিনিয়োগ আকর্ষণে বেইজিংয়ে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম শীর্ষক কনফারেন্সের আয়োজন করে বিডা, যেখানে অংশ নেন দেশটির ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি দেন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের। We are inviting Chinese companies to extend their value chain into Bangladesh. আপনারা বাংলাদেশে আসুন, বিনিয়োগ করুন। আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসাথে সমৃদ্ধি লাভ করি। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনের কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। আমরা সম্প্রতি জাতীয় বাজেট ঘোষণা করেছি, যেখানে আমরা নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল পরিকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্পের মতো আমাদের অগ্রাধিকার প্রাপ্ত খাতগুলোর জন্য খাতভিত্তিক প্রণোদনা ও নীতিগত সুবিধা ঘোষণা করছি। We are targeting bureaucratic inertia head-on. তিনি বলেন, চীন বাংলাদেশ সম্পর্ক আস্থা আর বিশ্বাসের, তাই বেইজিংয়ের সাথে কাজ করতে আগ্রহী ঢাকা। আমরা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করেছি, যার মধ্যে আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় একটি দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল অন্তর্ভুক্ত। এই স্থানগুলো লজিস্টিক, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদী ইকোসিস্টেম প্রদান করে। শিগগিরই চীনে একটি বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আসুন এই ফোরাম থেকে আমরা একটি অভিন্ন সংকল্প নিয়ে এগিয়ে যাই, যা এই অঞ্চলের সুযোগগুলোকে বাংলাদেশ ও চীন উভয়ের জন্য দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক সমৃদ্ধিতে রূপান্তরিত করবে। আমরা সমতার এক প্রকৃত অংশীদারিত্বে একসাথে সমৃদ্ধি লাভ করি।
দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি উন্নত করতে তার সরকার বদ্ধপরিকর বলেও জানান সরকার প্রধান। Now has a dedicated relationship management desk. প্রধানমন্ত্রীর চীন সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল বিনিয়োগ, অর্থাৎ চীনা বিনিয়োগ দেশে আনা। তিনি তার বক্তব্যে বিনিয়োগ নিয়ে সকল বিষয়গুলো পরিষ্কার করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, তার বক্তব্য অনুযায়ী যদি বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতি এক বিস্ময়ের জায়গায় গিয়ে পৌঁছবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, বেইজিং, চায়না। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আবেদন করা যাবে 28 জুন থেকে। বাড়ানো হবে অন্যান্য ভিসার সুবিধাও। ঢাকায় ব্রিফিংয়ে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এর ফলে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা তার। বাংলাদেশিদের জন্য অবশেষে চালু হচ্ছে ভারতের পর্যটক ভিসা। আগামী 28 জুন থেকেই করা যাবে আবেদন। আর তা জানালেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার দুপুরে যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টারে জানান এই তথ্য। 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় সব ভারতীয় ভিসা সেন্টার। অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কের স্থবিরতায় প্রায় 2 বছর ধরে বন্ধ ছিল পর্যটন ভিসা। সীমিত করা হয় অন্যান্য ভিসাও। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশনের দায়িত্ব শুরুর পরপরই ভারতীয় ভিসা সেন্টারে যান দীনেশ ত্রিবেদী। পরে ঘোষণা দেন পর্যটক ভিসা খুলে দেয়ার। I am very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. বর্ডারে আপনার সঙ্গে মুখামুখি হয়েছিল, ওই সময় সবচেয়ে প্রথম প্রশ্ন আমাকে যা জিজ্ঞেস করেছিল, ওই প্রশ্নটা ছিল ভিসার কি হবে। ওই জিনিসটা আমার মাথায় ছিল, আর আবার মাথায় ঢুকলো যে ভিসা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন মানুষের সমস্যা। পাশাপাশি অন্যান্য ভিসার সুবিধাও প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে বলে জানান ভারতীয় হাইকমিশনার। যা সুবিধে, কেন অনেক মেডিকেল পেশেন্ট আসে, ওদের সবচেয়ে ভালো সুবিধে কিভাবে আমরা করতে পারি, কেন কি যার বাড়িতে রুগী আছে ওরাই জানে যে কষ্ট কি হয়, সাধারণ মানুষ বুঝতে পারবে না। প্রতিদিন প্রায় 1500 চিকিৎসা ভিসা দেওয়া হয় বাংলাদেশে, জানান তিনি। কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়ে 1 বছরে বিভিন্ন সেবা খাতে মোট 12,633 কোটি 20 লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জাতীয় খানা জরিপে উঠে এসেছে এই তথ্য। এছাড়া সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষ লেনদেন হয় পাসপোর্ট ও বিআরটিএ থেকে সেবায়। দুর্নীতি কমাতে এবং নাগরিক সেবা আরও স্বচ্ছ করতে সরকারি সেবার পূর্ণ ডিজিটালাইজেশনের সুপারিশ করেছে টিআইবি। সেবা খাতে ঘুষ, বলপূর্বক অর্থ আদায়, প্রতারণা, দায়িত্বে অবহেলার মতো বিষয়গুলো নিয়ে মানুষের অভিজ্ঞতা নির্ভর গবেষণা প্রতিবেদন খানা জরিপ 2025 উপস্থাপন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবির জরিপ বলছে, পাসপোর্ট সেবা নিতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার। সেবা নিতে দুর্নীতির শিকার হয়েছে 84.4% খানা, আর ঘুষের শিকার 76.6%। পাসপোর্ট সেবা খাতের পরই অবস্থান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর। এ খাতে 79.2% খানা দুর্নীতির শিকার। বিচারিক সেবা নিতে গিয়ে 71.3%, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সেবা নিতে গিয়ে 69.4%, ভূমি 66.3%, স্বাস্থ্য ও কৃষি 64.4% খানা দুর্নীতির শিকার হয়েছে। 2023-এর তুলনায় 2025-এ সেবা খাতে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে। দুর্নীতি কমাতে এবং নাগরিক সেবা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সমন্বিত কৌশলপত্র প্রণয়ন, সরকারি সেবার পূর্ণ ডিজিটালাইজেশনের সুপারিশ করেছে সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, সেবাগ্রহীতা ও সেবাদাতার প্রত্যক্ষ যোগাযোগ যত কমবে, অনিয়ম ও ঘুষের সুযোগও তত কমবে। শুরু থেকে শেষ পর্যন্ত সেবাটাকে আপনার আধুনিক ডিজিটাল করা হয় নাই, যে কারণে একটা ফাঁক বা একাধিক ফাঁক কিন্তু রয়ে গেছে, যার মাধ্যমে গ্রাহকদেরকে প্রতারণা করা হয়। দুর্নীতির ফলে এক শ্রেণীর মানুষ, অসাধু যারা ক্ষমতা ব্যবহার করতে পারেন তারা লাভবান হন, যারা নিম্ন আয়ের মানুষ তাদের উপরে দুর্নীতির বোঝা
প্রায় 3 গুণ বেশি। টিআইবির নির্বাহী আরও বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব নয়। তার কারণে দুদক এক ধরনের জিম্মি দশা, আমলাতান্ত্রিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাবের হাতে। দলীয় বিবেচনায় যদি হয়ও এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যাদের দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে ভূমিকা পালন করার মতো সৎ সাহস থাকবে। দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকার তাদের ৩১ দফার প্রতিশ্রুতি অনুযায়ী দৃঢ় অবস্থান গ্রহণ করবেন বলেও আশা করেন তিনি। অত্যন্ত দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন নীতি নিয়ে আগামী 2 বছরের মধ্যে পুঁজিবাজারকে উজ্জীবিত করার পরিকল্পনার কথা জানালেন অর্থমন্ত্রী। দীর্ঘমেয়াদী ঋণে ব্যাংক নির্ভরতা কমিয়ে পুঁজিবাজারমুখী হওয়ার কথাও জানান তিনি। সকালে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট পরবর্তী আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি গতিশীল করে প্রান্তিক মানুষের জীবনমান বাড়াতে চায় সরকার। বৈশ্বিক সংকটের মধ্যেও দেশের ভঙ্গুর অর্থনীতিতে গতি আনতে 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে সরকার। বিশ্লেষকরা মনে করেন এ বাজেট পুরোপুরি বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী বলে মনে করেন বিশ্লেষকরা। ট্যাক্স রিফর্মের ক্ষেত্রে সত্যি বাজেটে কতগুলা আমি বলবো যে সুদূর প্রসারী পলিসি নেওয়া হয়েছে, যেটা এর আগে আমরা দেখি নাই। বাজেটে শিক্ষা এবং আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক নির্দেশনা রয়েছে, কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যায় অর্থায়নের ক্ষেত্রে, প্রশ্ন কিন্তু থেকে যায় বাস্তবায়নের ক্ষেত্রে। অর্থনীতিবিদদের মতে বাজেটে শুধুমাত্র ব্যবসা সহজ করার কৌশল থাকলেই চলবে না, বরং কর হার এবং ব্যাংক ঋণের সুদ কমানোর উদ্যোগও থাকতে হবে। এত ট্যাক্স দিয়া, এত সুদ দিয়া দেশে ভালো ব্যবসা হবে না। ওই পলিসি রেট উপরে রাখেন, ওই সব ইকোনমি ড্রাই আপ হতে থাকুক, ডিমান্ড কমতে থাকুক, আপনার ইনফ্লেশন হতে পারবে না, কিন্তু আপনি আরো গরিবের দিকে চলে যাবেন। এ সময় অর্থমন্ত্রী দাবি করেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং প্রান্তিক মানুষের জীবনমান বাড়ানোর মাধ্যমে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনই বাজেটের মূল দর্শন। পুরনো সেই বাজেট থেকে, সেই ফরম্যাট থেকে বেরিয়ে এসে একটা নতুন মডেল, নতুন চিন্তা, নতুন ওরিয়েন্টেশন থেকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে পার্টিসিপেট করতে পারবে এবং অর্থনীতির সুফলটা টাকাতে যাবে। এ সময় অর্থমন্ত্রী জানান, দীর্ঘমেয়াদী পুঁজির উৎস হিসেবে পুঁজিবাজারকে বড় উৎসে পরিণত করতে চায় সরকার। ক্যাপিটাল মার্কেটে আমাদের এবং আমরা অনেকগুলো আইন চেঞ্জ করতেছি, ট্যাক্স রিফর্ম করছি ক্যাপিটাল মার্কেটের জন্য, সবকিছুর জন্যই। এই খবরটা বাইরে যাওয়ার কারণে উই আর অলরেডি হ্যাভিং ইন্টারেস্ট ফ্রম লট অফ ফান্ড ম্যানেজার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরনো অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে ক্রিয়েটিভ ইকোনমিতে দেশকে নেয়ার পরিকল্পনা চলছে বলেও জানান অর্থমন্ত্রী। যে ক্রিয়েটিভ ইকোনমির একটা কনসেপ্ট নিয়ে এসেছে। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। 43তম বিসিএস নন ক্যাডারে নিয়োগের পুরো প্রক্রিয়া অস্বচ্ছ হওয়ায় পুনরায় মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশের নির্দেশনা দিয়ে রায় দিয়েছে হাইকোর্ট। এ ফলাফল প্রকাশের সময় দেওয়া হয়েছে 7 দিন, বৃহস্পতিবার। বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। পরে রিটকারী আইনজীবী বলেন, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছিল বলে হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। এর আগে গত বছর 43তম নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে 462 জন চাকরি প্রত্যাশী রিট করেন। 2024 সালে 43তম নন ক্যাডারে 642 জনকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।